পদার্থবিজ্ঞানের সবচেয়ে মজার ব্যাপার হলো এটি মহাবিশ্বের সমস্ত জটিলতাকে মাত্র কয়েকটি মৌলিক ধারণা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে। একদম। আমাদের আজকের আলোচনার উৎসগুলো, যাদের মধ্যে আছে অরিহন্ত ফিজিক্স হ্যান্ডবুক, কিছু পাঠ্যপুস্তকের অধ্যায় আর একটা ল্যাবরেটরি ম্যানুয়াল, আমাদেরকে সেই মূল ভিত্তিগুলো বুঝতে সাহায্য করবে। হ্যাঁ, এই ভিত্তিটা বোঝা খুব জরুরি। আজকের পর্বে আমরা পদার্থবিজ্ঞানের সেই ভাষাটা বোঝার চেষ্টা করব যা দিয়ে বিজ্ঞানীরা মহাবিশ্বের গল্প লেখেন। আমাদের মিশন হলো এই সূত্র আর সংজ্ঞাগুলোর পেছনের মূল ভাবনাগুলো বোঝা, যাতে বিষয়টাকে কেবল একটা সূত্রের তালিকা মনে না হয়। ঠিক, যাতে পদার্থবিজ্ঞানকে কেবল পরীক্ষার পাতার কিছু সমীকরণ হিসেবে না দেখে এর ভেতরে সৌন্দর্যটা উপলব্ধি করা যায়। তাহলে চলুন এই ভাষার একেবারে গোড়া থেকে শুরু করা যাক। আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে মহাবিশ্বের এত কিছু, গ্রহের ঘূর্ণন থেকে শুরু করে একটা আপেল পড়া পর্যন্ত, সব কিছুকে মাত্র কয়েকটি মৌলিক রাশি দিয়ে মাপা যায়। যেমন ধরুন দৈর্ঘ্য, ভর আর সময়। এটা তো অবিশ্বাস্য। ঠিক এখানেই পদার্থবিজ্ঞানের শক্তি। এই হাতে গোনা কয়েকটি রাশি, যাদের আমরা মৌলিক বা ফান্ডামেন্টাল রাশি বলি, তারাই হল পুরো ভাষার ভিত্তি। এরা স্বাধীন। হ্যাঁ, এরা স্বাধীন, অন্য কারোর উপর নির্ভর করে না। কিন্তু এদেরকে মিলিয়েই তৈরি হয় শত শত লব্ধ বা ডেরাইভড রাশি। যেমন বেগ হল দূরত্বকে সময় দিয়ে ভাগ করা। এখানে দূরত্ব আর সময় মৌলিক, কিন্তু বেগ হল লব্ধ। আচ্ছা। পদার্থবিজ্ঞানের সমস্ত সমীকরণ আসলে এই মৌলিক আর লব্ধ রাশির খেলাছলা আর কিছুই না। তার এই রাশিগুলো হলো ভাষার শব্দভাণ্ডার, কিন্তু শুধু শব্দ জানলেই তো হবে না, ব্যাকরণও তো জানতে হবে, তাই না? একদম, না হলে তো ভুল বাক্য তৈরি হয়ে যাবে। তো সমীকরণের ক্ষেত্রে সেই ব্যাকরণটা কি? চমৎকার প্রশ্ন। সেই ব্যাকরণটাই হল মাত্রা বিশ্লেষণ বা ডাইমেনশনাল অ্যানালাইসিস। এর মূল নীতিটা খুব সহজ কিন্তু শক্তিশালী, যাকে বলা হয় মাত্রাগত সমসত্বতা বা প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজিনিটি। মাত্রাগত সমসত্বতা? এর মানে হল একটা সঠিক ভৌত সমীকরণের প্রতিটি পদের মাত্রা একই হতে হবে। আপনি চাইলেই তো ভরের সাথে সময় যোগ করতে পারবেন না। ঠিক যেমন একটা আপেলের সাথে একটা চেয়ার যোগ করা যায় না? ঠিক তাই। এটা তো দারুণ একটা টুল। কোনো সমীকরণ ঠিক আছে কিনা তা পরীক্ষা করার একটা উপায়। আমাদের পাঠ্যপুস্তকে তো গতির একটা বিখ্যাত সমীকরণ ছিল s=ut+12at²। এটা দিয়ে একটু বুঝিয়ে বলা যায়? অবশ্যই। এখানে s হল সরণ, যার মাত্রা হল দৈর্ঘ্য বা l। আচ্ছা। এবার ডান দিকের পদগুলো দেখা যাক। প্রথম পদটা হল ut, অর্থাৎ বেগ আর সময়ের গুণফল। বেগের মাত্রা হল lt আর সময়ের মাত্রা t। ওহ, তাহলে তো টি আর টি কাটাকাটি চলে যায়। একদম, দুটোকে গুণ করলে কাটাকাটি গিয়ে থাকে শুধু l। বাহ, তাহলে প্রথম পদের মাত্রা বাম দিকের সাথে মিলে গেল। আর দ্বিতীয় পদটা ½ at²? এখানে a হল ত্বরণ, যার মাত্রা lt², আর t² এর মাত্রা t²। এখানেও তো একই ব্যাপার হচ্ছে, t² আর t² কেটে যাচ্ছে। হ্যাঁ, এদের গুণ করলে এখানেও মাত্রা দাঁড়ায় l। আর এই যে আধা, এই সংখ্যাটার কোনো মাত্রা নেই। তাহলে দেখুন সমীকরণের প্রত্যেকটা পদের মাত্রা হল l। তার সমীকরণটা মাত্রাগতভাবে সঠিক। ঠিক। তবে এর চেয়েও মজার ব্যাপার হল, অনেক সময় বিজ্ঞানীরা শুধু মাত্রা বিশ্লেষণ ব্যবহার করেই কোনো একটা অজানা রাশির সমীকরণের সম্ভাব্য রূপটা বের করে ফেলতে পারেন, মূল সূত্রটা আবিষ্কার করার আগেই। অবিশ্বাস্য। তাহলে এটা শুধু ভুল ধরার যন্ত্রণা, নতুন কিছু আবিষ্কারেরও পথ দেখাতে পারে। আচ্ছা, আমরা তো ব্যাকরণটা বুঝলাম। এবার এই ভাষা দিয়ে একটা সাধারণ ঘটনা বর্ণনা করার চেষ্টা করা যাক। যেমন আমি যদি একটা বল ছুঁড়ে মারি, তার গতিপথটা কেমন হবে? প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের উৎসগুলোতে তো এটাই বলা হয়েছে। ঠিক। আর এই গতিকে ঠিকভাবে বর্ণনা করতে গেলেই আমাদের আরেকটা জরুরি ধারণা লাগে, ভেক্টর। ভেক্টর? পদার্থবিজ্ঞানে অনেক রাশির শুধু মান জানলেই চলে না, তার দিকটাও জানতে হয়। আমি যদি বলি আমি ঘন্টায় 5 কিলোমিটার হেঁটেছি, তথ্যটা অসম্পূর্ণ। কিন্তু যদি বলি আমি উত্তর দিকে ঘন্টায় 5 কিলোমিটার হেঁটেছি, তাহলে আপনার অবস্থানটা নিখুঁতভাবে বলা সম্ভব। একদম। প্রথমটা হলো স্কেলার, মানে দ্রুতি, আর দ্বিতীয়টা হলো ভেক্টর, মানে বেগ। হ্যান্ডবুকে একটা ছবি দেখে আমি একটু দ্বিধায় পড়েছিলাম। ওখানে একটা বলকে দুটো আলাদা দিকে ভাগ করে দেখানো হয়েছে,
একটা অনুভূমিক আর একটা উল্লম্ব। এই যে একটা ভেক্টরকে ভেঙে ফেলার ধারণা, এটা আসলে কিভাবে আমাদের সাহায্য করে? এটা প্রাসের গতির রহস্য সমাধানের চাবিকাঠি। দেখুন, বাতাসে ছুড়ে দেওয়া একটা বলের ওপর একটাই প্রধান বল কাজ করে, পৃথিবীর অভিকর্ষ। যা তাকে নিচের দিকে টানে। ঠিক। এর পাশে অর্থাৎ অনুভূমিক দিকে কোনো বল নেই যদি আমরা বাতাসের বাধা অগ্রাহ্য করি। তাই প্রাসের গতিকে দুটো সহজ একমাত্রিক গতি হিসেবে ভাবা যায়। দুটো সহজ গতি কিভাবে? একটা হলো অনুভূমিক দিকে সমবেগে চলা, আর অন্যটা হলো উল্লম্ব দিকে অভিকর্ষের প্রভাবে ত্বরণে পড়া। এই দুটো গতিকে একসাথে করলেই আমরা ওই বাঁকা পথটা বা প্যারাবোলা পাই। তার মানে একটা জটিল দ্বিমাত্রিক গতিকে দুটো সহজ একমাত্রিক গতির যোগফল হিসেবে দেখা হচ্ছে। এটা তো দারুণ একটা কৌশল। হ্যাঁ। কিন্তু বাস্তবে তো বাতাসের বাধা থাকে। তাতে কি এই সহজ সূত্রগুলো কাজ করে? খুবই ভালো প্রশ্ন। বাস্তবে বাতাসের বাধা থাকলে অনুভূমিক বেগটাও আর স্থির থাকে না, ধীরে ধীরে কমতে থাকে। ও আচ্ছা। তখন গতিপথটাও আর নিখুঁত প্যারাবোলা হয় না। আমাদের উৎসগুলোতে যে সূত্রগুলো দেওয়া আছে, যেমন পাল্লা বা সর্বোচ্চ উচ্চতার সূত্র, সেগুলো হলো আদর্শ পরিস্থিতি বা আইডিয়াল কেসের জন্য। বুঝেছি। তবে এই আদর্শ মডেলটা দিয়েই আমরা মূল ধারণাটা পাই। জটিল হিসাবের জন্য পরে বাতাসের বাধার মতো বিষয়গুলো যোগ করা হয়। বেশ, গতিকে কিভাবে বর্ণনা করতে হয় সেটা তো বোঝা গেল। কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। এই গতির পেছনের কারণটা কি? মানে কোনো কিছু কেন চলতে শুরু করে বা থেমে যায়? আমার ধারণা নিউটনের বিখ্যাত সূত্রগুলো এখানেই কাজে আসে, তাই না? একদম ঠিক। নিউটনের প্রথম সূত্রটা আমাদের জড়তা বা ইনার্শিয়ার ধারণা দেয়। সহজ কথায়, প্রত্যেক বস্তু তার নিজের অবস্থা বজায় রাখতে চায়। স্থির বস্তু স্থির থাকতে চায়। আর গতিশীল বস্তু সমবেগে চলতে চায়। আমরা সবাই তো এটা অনুভব করেছি। ধরুন, বাসটা হঠাৎ চলতে শুরু করলে আমরা পেছনে হেলে পড়ি। হ্যাঁ হ্যাঁ। আমাদের শরীরটা স্থির থাকতে চেয়েছিল, কিন্তু বাসটা এগিয়ে গেছে। এটাই জড়তা। আর দ্বিতীয় সূত্রটা তো সম্ভবত পদার্থবিজ্ঞানের সবচেয়ে বিখ্যাত সমীকরণ। S=ma। হ্যাঁ, F=ma। এটা শুনতে খুব সহজ, কিন্তু এর মানে কি এই যে যদি আমি কোনো বস্তুর ওপর একটা স্থির বল প্রয়োগ করতে থাকি, তাহলে তার বেগ বাড়তেই থাকবে কোনো সীমা ছাড়াই? নিউটনের মেকানিক্স অনুযায়ী হ্যাঁ, যতক্ষণ বল প্রয়োগ করবেন ততক্ষণ ত্বরণ আর বেগ বাড়তেই থাকবে। সত্যি? তবে আইনস্টাইন পদবৃত্তি দেখিয়েছেন যে আলোর গতির কাছাকাছি বেগে গেলে বস্তুর ভর বাড়তে থাকে। তাই একই বল দিয়ে আর আগের মতো ত্বরণ তৈরি করা যায় না। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের গতিতে F=ma একদম নিখুঁতভাবে কাজ করে। মানে এটা শুধু একটা সমীকরণ নয়? না, এটা প্রকৃতিকে প্রশ্ন করার একটা পদ্ধতি। যদি আমরা কোনো বস্তুর ত্বরণ দেখি, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে ওর ওপর কোনো বল কাজ করছে। আর তৃতীয় সূত্রটা? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকের প্রতিক্ষেপ বা রিকয়েলের উদাহরণটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, তবে এর প্রভাব আরও অনেক গভীর। আপনি যখন হাঁটেন, আপনি আসলে মাটিকে পেছনে ঠেলেন, মানে এটা হলো ক্রিয়া। আর মাটি আমাকে সামনে ঠেলে দেয়, যেটা প্রতিক্রিয়া। ঠিক, ওই প্রতিক্রিয়ার কারণে আপনি এগোতে পারেন। একটা রকেটও একইভাবে গ্যাসকে প্রচণ্ড বেগে পেছনে ছুড়ে দেয়, আর সেই প্রতিক্রিয়ায় রকেটটা ওপরে ওঠে। কারণ মানে মহাবিশ্বের কোনো বলই একা একা থাকতে পারে না। পারে না, এরা সবসময় জোড়ায় জোড়ায় আসে। বলের ধারণাটা তো গতির কারণ ব্যাখ্যা করল, কিন্তু এই গতি চালু রাখতে বা তৈরি করতে যে জিনিসটা লাগে, মানে যাকে আমরা চলতি কথায় শক্তি বলি, পদার্থবিজ্ঞানে সেটার ধারণাটা কি? পদার্থবিজ্ঞানে শক্তি বা এনার্জি হল কাজ করার সামর্থ্য। আর কাজ বা ওয়ার্কের একটা নির্দিষ্ট সংজ্ঞা আছে। আচ্ছা। কাজ হল বল প্রয়োগ করে কোনো বস্তুকে সরানো। যদি বল প্রয়োগ করার পরেও বস্তুটা না সরে, তাহলে কিন্তু কোনো কাজ হয় না। এর সূত্রটা হল W=Fs cos θ, যেখানে বল আর সরণের মধ্যবর্তী কোণটাও গুরুত্বপূর্ণ। আর আমাদের উৎসগুলোতে তো গতিশক্তি আর বিভব শক্তির কথা বলা আছে। ঠিক, কোনো বস্তুর গতির কারণে যে শক্তি, তা হল গতিশক্তি, মানে কাইনেটিক এনার্জি, K=12 mv²। আর বিভব শক্তি? বস্তুর অবস্থান বা অবস্থার কারণে তার মধ্যে যে শক্তি জমা থাকে, তা হল বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি, U=mgh। একটা রোলার কোস্টারের কথা ভাবুন। আচ্ছা। যখন এটা খাড়া ওপরে ওঠে, তখন এর গতি কমে যায়, কিন্তু উচ্চতা বাড়ে, অর্থাৎ গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়।
আর নামার সময় ঠিক উল্টোটা হয়। একদম। যখন নিচে নামতে থাকে তখন বিভব শক্তি আবার গতিশক্তিতে রূপান্তরিত হয়। এটা তো অসাধারণ একটা ধারণা। তার মানে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ একদম নির্দিষ্ট। আমরা শুধু এটাকে এক রূপ থেকে অন্য রূপে বদলাতে দেখি। ঠিক। এই একটা নীতি, শক্তির নিত্যতার সূত্র দিয়েই তো কত কিছু ব্যাখ্যা করা যায়। এটাই পদার্থবিজ্ঞানের সবচেয়ে সুন্দর আর শক্তিশালী নীতিগুলোর একটা। শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু রূপ বদলায়। তবে শক্তির পাশাপাশি আরও একটা জিনিস সংরক্ষিত থাকে যা সংঘর্ষ বা কোলিশন বোঝার জন্য খুব জরুরি। সেটা হলো ভরবেগ বা মোমেন্টাম। হ্যাঁ, ভরবেগ P=mv। হ্যান্ডবুকে একে কোনো বস্তুতে থাকা মোট গতির পরিমাণ বলা হয়েছে। এটা শক্তির থেকে কিভাবে আলাদা? একটা ভালো উদাহরণ হলো বিলিয়ার্ডস খেলা। ব্রেক শটের আগে সবগুলো বল স্থির, মোট ভরবেগ 0। ঠিক। শট করার পর কিউ বলের ভরবেগ অন্য বলগুলোতে ছড়িয়ে যায়। কিন্তু আপনি যদি সবগুলোর ভরবেগ ভেক্টর হিসেবে যোগ করেন তাহলে দেখবেন সংঘর্ষের পরেও মোট ভরবেগ সেই 0ই আছে। ও আচ্ছা, যদি বাইরের কোনো শক্তি কাজ না করে? হ্যাঁ, ভরবেগ হলো ভেক্টর, এর দিক আছে। অন্যদিকে শক্তি হলো স্কেলার, এর কোনো দিক নেই। ল্যাব ম্যানুয়ালটাতে দেখলাম সংঘর্ষকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, তাই না? একটা স্থিতিস্থাপক আর অন্যটা অস্থিতিস্থাপক। হ্যাঁ, স্থিতিস্থাপক বা ইলাস্টিক সংঘর্ষে মোট গতিশক্তিও সংরক্ষিত থাকে। বিলিয়ার্ড বলের সংঘর্ষ অনেকটা এই রকম, কিন্তু বেশিরভাগ বাস্তব জীবনের সংঘর্ষ হল অস্থিতিস্থাপক বা ইনইলাস্টিক, যেমন দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ। সেখানে তো গতিশক্তি সংরক্ষিত থাকে না। না, এখানে ভরবেগ সংরক্ষিত থাকে, কিন্তু গতিশক্তির একটা বড় অংশ অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। তাহলে একটা অস্থিতিস্থাপক সংঘর্ষে, যেমন গাড়ির অ্যাক্সিডেন্টে, গতিশক্তিটা কোথায় যায়? সেটা বাড়ির দুমড়ে মুচড়ে ফেলতে, প্রচণ্ড শব্দ তৈরি করতে আর তাপ উৎপন্ন করতে খরচ হয়ে যায়। ও, আপনি যে সংঘর্ষের বিকট শব্দ শোনেন, ওটাও কিন্তু গতিশক্তিরই একটা রূপান্তরিত রূপ। এই যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে যাচ্ছে, যেমন শব্দ, এটাও তো এক ধরনের শক্তি স্থানান্তর। আর শক্তি স্থানান্তরের আরেকটা দারুণ উপায় হল তরঙ্গ বা ওয়েভ, তাই না? বাহ, দারুণভাবে সংযোগ করলেন। আমাদের উৎসগুলোতে তো তরঙ্গ নিয়েও কথা বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে তরঙ্গ 2 প্রকারের, অনুপ্রস্থ আর অনুদৈর্ঘ্য। ঠিক। আলো বা জলের ঢেউ হল অনুপ্রস্থ বা ট্রান্সভার্স তরঙ্গ। এখানে মাধ্যমের কণাগুলো তরঙ্গের যাওয়ার দিকের সাথে আড়াআড়িভাবে কাঁপে। আর শব্দ? শব্দ হল অনুদৈর্ঘ্য বা লংজিটিউডিনাল তরঙ্গ। এখানে মাধ্যমের কণাগুলো তরঙ্গের দিকেই সংকুচিত আর প্রসারিত হতে হতে এগিয়ে যায়, অনেকটা স্প্রিংকে ধাক্কা দেওয়ার মতো। শক্তি যেমন তরঙ্গের মাধ্যমে ছড়ায়, তেমনি তারের মাধ্যমেও তো ছড়াতে পারে। এখানেই তো তড়িৎ প্রবাহের ধারণাটা আসে। ওমের সূত্র V=IR আমার সবসময় একটু কঠিন লাগত। এটাকে একটা জলের পাইপের সাথে তুলনা করলে সহজ হয়ে যাবে। আচ্ছা, কিভাবে? ভোল্টেজ হল জলের ট্যাঙ্কের উচ্চতার মতো, যা জলকে ধাক্কা দেয়, মানে দ্য পুশ। কারেন্ট হল পাইপের মধ্যে দিয়ে জলের প্রবাহ বা দ্য ফ্লো। আর রোধ? আর রোধ হল পাইপটা কতটা সরু, যা প্রবাহকে বাধা দেয়, দি অবস্টেকল। ওমের সূত্র শুধু এই তিনটের মধ্যে সম্পর্কটা দেখায়। যত বেশি ধাক্কা, তত বেশি প্রবাহ। আর যত বেশি বাধা, তত কম প্রবাহ। একদম। এই তুলনাটা চমৎকার। তাহলে আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, বল, শক্তি, তরঙ্গ, এই সব নিয়মকানুন, এই ধ্রুপদী বা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান তো মহাবিশ্বের সবকিছু ব্যাখ্যা করতে পারার কথা। কিন্তু আমাদের উৎসগুলোর শেষে এমন একটা বিষয়ের কথা বলা হয়েছে যা নাকি সবকিছুকে নাড়িয়ে দিয়েছিল: আলোক তড়িৎক্রিয়া বা ফটোইলেকট্রিক এফেক্ট। ঠিক তাই। এতক্ষণ আমরা যে গোছানো, প্রেডিক্টেবল জগতের কথা বলছিলাম, 19 শতকের শেষে এসে বিজ্ঞানীরা দেখলেন যে খুব ক্ষুদ্র জগতে, অর্থাৎ পরমাণুর স্তরে, এই নিয়মগুলো আর কাজ করছে না। মানে আমাদের পরিচিত নিয়মগুলো খাটছে না। একদমই না। আলোক তড়িৎক্রিয়া ছিল সেই ধাঁধাগুলোর মধ্যে একটা। বিজ্ঞানীরা দেখলেন কিছু ধাতু ওপর আলো ফেললে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসে। অবাক করা ব্যাপার হল, খুব উজ্জ্বল লাল আলো ফেললে কিছুই হয় না, কিন্তু খুব ক্ষীণ নীল আলো ফেললেও সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরিয়ে আসে। এটা তো অদ্ভুত।
ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান অনুযায়ী তো উজ্জ্বল আলোর শক্তি বেশি, তার তো সহজেই ইলেকট্রন বের করে আনার কথা। ঠিক ঠিক এখানেই ছিল সমস্যাটা। পুরনো তত্ত্ব এটা ব্যাখ্যা করতে পারছিল না। তখন আইনস্টাইন একটা বিপ্লবী ধারণা নিয়ে এলেন। ফোটনের ধারণা। হ্যাঁ, তিনি বললেন আলো অবিচ্ছিন্ন তরঙ্গ নয়, বরং এটি ফোটন নামক শক্তির ছোট ছোট প্যাকেটের সমষ্টি। আর প্রতিটি ফোটনের শক্তি তার তীব্রতার ওপর নির্ভর করে না, করে তার কম্পাঙ্কের ওপর, অর্থাৎ তার রঙের ওপর। রঙের ওপর? হ্যাঁ, নীল আলোর কম্পাঙ্ক বেশি, তাই তার ফোটনের শক্তিও বেশি। একটা নীল ফোটনের শক্তি একটা ইলেকট্রনকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য যথেষ্ট। অন্যদিকে লাল আলোর ফোটনের শক্তি কম। তাই আপনি যতগুলোই লাল ফোটন ফেলুন না কেন, কোনো একটা ফোটনও ইলেকট্রনকে বের করতে পারে না। ঠিক ধরেছেন। আর এটাই ছিল একটা অবিশ্বাস্য মুহূর্ত। এতদিন সবাই ভাবত আলোর শক্তি নির্ভর করে তার উজ্জ্বলতার উপর, কিন্তু আইনস্টাইন দেখালেন ব্যাপারটি তা নয়, শক্তি নির্ভর করে তার রঙের উপর। আর এই একটা ধারণা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানকে ভেঙে গুড়িয়ে দেয় এবং কোয়ান্টাম জগতের দরজা খুলে দেয়। এটা শুধু একটা সমীকরণ E=hf নয়, এটা ছিল মহাবিশ্বকে দেখার একটা সম্পূর্ণ নতুন চশমা। তাহলে আজ আমরা পদার্থবিজ্ঞানের ভাষা শেখার একটা লম্বা পথ পাড়ি দিলাম। এর বর্ণমালা আর ব্যাকরণ, মানে একক ও মাত্রা দিয়ে শুরু করে সেই ভাষা দিয়ে গতিতে বর্ণনা করা শিখলাম। তারপর গতির পেছনের কারণ, বল, শক্তি, ভরবেগ এগুলো নিয়ে আলোচনা করলাম। এবং সবশেষে দেখলাম কিভাবে এই ভাষার নিয়মগুলো তরঙ্গ